विविध संस्कृतिर हजार मालभूमि दिए गठित सृष्टि कृष्टिर एक যৌথ जमीन एक जाति एक राष्ट्र एक नेता एक भाषा एक धर्म और एक मतादर्श भित्तिक सांस्कृतिक चर्चा के एकाडेमी सर्वदा ना बोलबे बरং बहु जाति बहु भाषा बहु धर्मबद्धता और अपप्रयोगे विगत सकल शासनामलेই लक्ष्य करा गेছে ফলে পদলেহী শিল্পীদের দ্বারা সরকারি শিল্পকর্ম যাচ্ছে তাই ভাবে সৃষ্টি করে একাডেমি একটি অনুগত ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অতএব 2024-এ রক্তস্নাত জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানোত্তর এই সময় করে একাডেমি এক নতুন দিনের সাংস্কৃতিক অনুশীলনের সেতুবন্ধন ঘটাবে। সংস্কৃতি কেবল আনন্দ বিনোদনের ক্ষেত্র নয়, সংস্কৃতি হলো সেই নান্দনিক ক্রিয়া যার মাধ্যমে রাষ্ট্রের অন্তর্গত সকল নাগরিক সম্মিলিত জীবনী শক্তির পরিচয় প্রতিফলিত হয়। গত বিপ্লবে ছাত্র জনতার বিপ্লবে এটাই প্রতিফলিত হয়েছে, বাঙালি জাতির যে আসল শক্তি পরিচয়। সাংস্কৃতিক চর্চায় জাতীয় জীবনের প্রাণ স্পন্দন উপলব্ধি করা যায়, কেননা সংস্কৃতি জীবনের অর্থ নির্মাণ করে। জীবনের বিকাশ ও রাষ্ট্রের গঠনের ক্ষেত্রে সংস্কৃতি মানব জীবনের একেবারে কেন্দ্রে থাকে, কারণ ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের বিকাশ উৎকর্ষে সৃজনে গঠনের রূপান্তরে সমৃদ্ধিতে সংস্কৃতি মানুষকে উদ্বুদ্ধ করে, সঞ্জীবনী ভূমিকা পালন করে। এখানে দুটো প্রসঙ্গ, দুটো দৃষ্টান্ত প্রাসঙ্গিক। সৌদির নৃত্য আপনারা কেউ শুনে থাকবেন। 1932 সালে রুক্মিণী দেবী এখান থেকে সৌদির নৃত্য থেকে রুক্মিণী দেবী ভরতনাট্যমে রূপান্তর করে বিশ্বে ভারতীয় আত্মপরিচয় তুলে ধরে সাংস্কৃতিক গৌরব অর্জন করে তুলেছে। সিঙ্গাপুরে ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করার পরেও সাংস্কৃতিক আভিজাত্য সন্ধানে বহুমুখী কার্যক্রম পরিচালনা করেছে। বাংলাদেশে ইসলাম প্রশ্নে যুক্ত হয়ে দৃঢ়ভাবে বলা যায় যে ইসলামের সঙ্গে সাংস্কৃতিক চর্চার কোনো বিরোধ নাই। সেই বিরোধিতার দর্শন ও বাস্তবতার জ্ঞান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আরও সবল বেগে পরিচালিত হবে। পূর্ববর্তী রেজিমের শ্রেষ্ঠ একাডেমির প্রাতিষ্ঠানিক শৈলতান্ত্রিক পরিচালনা পদ্ধতি ও স্বভাবকে বদলে দিতে হবে। স্বায়ত্তশাসিত রাষ্ট্রীয় সাংস্কৃতিক একাডেমিতে পরিণত করতে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার করতে হবে। দীর্ঘমেয়াদী একে একটি কার্যকর বহুত্ববোধক গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এই অভিলক্ষ্য নিয়ে যথাযথ পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করতে হবে। এই জন্য নীতি নির্ধারণী ও সম্মতি ও সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে। আন্তর্জাতিক বিভিন্ন দৃষ্টান্ত অনুসরণে শিল্পী, সাহিত্যিক, সংগঠক ও সাংস্কৃতিক উদ্ভাবকদের ফেলো রূপে গণ্য করে চর্চা ও গবেষণার সংশ্লেষে বাংলাদেশে শিল্পকলা একাডেমিকে যথার্থ অর্থে একাডেমি রূপে গড়ে তুলতে এই মুহূর্তে কাজ শুরু করতে হবে। কাঠামোগত ও অবকাঠামোগত উভয় প্রকার সংস্কার ও রূপান্তরের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন করতে হবে। এই কাজের জন্য মহাপরিচালককে সহায়তা করতে প্রয়োজনীয় খণ্ডকালীন এক বা একাধিক পরামর্শক, উপদেশক, গবেষক নিয়োগ দিয়ে অতি দ্রুত একটা সংস্কার সেল গঠন করতে হবে। তাই রাষ্ট্রের রূপান্তরেও কেবল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নয়, বরং হিউম্যান ডেভেলপমেন্ট ধারণাটাকে একটি অন্যতম নীতিরূপে গণ্য করতে হবে। এই নীতি অনুযায়ী সংস্কৃতি খাতে জিডিপির কমপক্ষে 3% বরাদ্দ দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে আর্থিকভাবে সক্ষম ও স্বয়ংসম্পূর্ণ করে তোলার প্রয়োজন স্বীকার করে প্রযোজ্য সমর্থন ও উদ্যোগ গ্রহণ করতে হবে। একাডেমির বাজেট বাড়িয়ে জেলা ইউনিটগুলোকে স্থানীয় সাংস্কৃতিক স্বায়ত্তশাসিত এককে পরিণত করতে নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। স্থানীয় বৈচিত্র্যময় সাংস্কৃতিক অভিব্যক্তির প্রদর্শন, পুনঃসৃজন ও উদ্ভাবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে, কারণ লোকজ শিল্পী ও জনগণের পরিসর রূপে জেলা শিল্পকলা একাডেমিগুলিকে গড়ে তোলবার আর কোনো বিকল্প নাই। মুক্ত সাংস্কৃতিক চর্চায় সকল প্রকার কট্টরপন্থী, অসহিষ্ণু মতদার্শিক ও ধর্মীয় বাধা প্রতিবন্ধকতা অপসারণ ও মোকাবেলা করতে হবে। এই লক্ষ্যে রাষ্ট্রীয় নীতি ও ক্ষমতা প্রয়োগ করে সাংস্কৃতিক সুরক্ষা বলয় ও কালচারাল জাস্টিস নিশ্চিত করার সুস্পষ্ট রাষ্ট্রীয় অঙ্গীকার থাকতে হবে।
রাষ্ট্রীয় ক্ষমতা ও সরকারি যথেচ্ছাচারমূলক ইচ্ছা পূরণের তল্পিবাহক প্রতিষ্ঠানে পর্যবেসিত হবার দুষ্ট চক্র থেকে শিল্পকলা একাডেমিকে বের করে আনা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। বর্তমানে রাজনৈতিকভাবে গঠিত জনগণের সাংস্কৃতিক ইচ্ছাকে উপলব্ধি করে একাডেমিকে স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করার করতে প্রয়োজন সর্বাত্মক জরুরি তৎপরতা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই দেশের জনগণের বহুত্ববোধক সাংস্কৃতিক ইচ্ছার কাছে দায়বদ্ধ প্রতিষ্ঠান রূপে গণ্য করতে হবে এবং এর মহাপরিচালককে সাংস্কৃতিক উপদেষ্টার নিকট দায়বদ্ধ থাকতে হবে ও জবাবদিহিতা প্রদান করতে হবে। বর্তমানে বাংলাদেশের ছাত্র জনতা সাংস্কৃতিক চিন্তা অনুযায়ী বলা যায় যে রাষ্ট্রীয় সাংস্কৃতিক আত্মপরিচয়কে শুধুমাত্র একরৈখিকভাবে কল্পনা করা যায় না। কাজেই রাষ্ট্রীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে বিশ্ব সমাজের যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যোগের সম্পর্কে আরো বলা যায়, আপনি একটু দয়া করে সরেন ওই ক্যামেরাটা, প্লিজ ওই ক্যামেরাটাকে সরান, একটু দেখতে দেন মানুষকে, তারপরে যত সামনে চলে এসেন। দেশের সংস্কৃতির সঙ্গে অপরাপর বৈশ্বিক সংস্কৃতির সংলাপ ও সংশ্লেষ ঘটাতে হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে তাই বিশ্বযোগ ঘটাবার কালচারাল ডিপ্লোম্যাসি ও গ্লোবাল ক্রিয়েটিভিটির ভর কেন্দ্র হিসেবে ভাবতে হবে এবং একাডেমির সংস্কার। একটু পরে কথা বলেন, আমার কাছে অনেক ফোন আসছে। না না প্লিজ প্লিজ এখন একটু কথা বলেন না, আমাকে কথাটা শেষ করতে দেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে তাই বিশ্বযোগ ঘটাবার কালচারাল ডিপ্লোম্যাসি ও গ্লোবাল ক্রিয়েটিভিটির ভর কেন্দ্র হিসেবে ভাবতে হবে এবং একাডেমির সংস্কার ও রূপান্তরের জন্য গৃহীত সকল উদ্যোগে এই ভাবনাকে বিবেচনায় রাখতে হবে। দুর্নীতির অসৎ প্রক্রিয়া অনুসন্ধান, দুর্নীতির কারণ চিহ্নিতকরণ ও নিশ্চিহ্নকরণে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই লক্ষ্যে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা ডিরেক্টর স্বল্পকালীন সময় কিংবা দীর্ঘকালীন সময় নিয়োজিত করে আর্থিক দুর্নীতির খাত ও কারণগুলো চিহ্নিত করতে হবে। সেই মোতাবেক আর্থিক সচ্ছলতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই কেবল একাডেমির নতুন অভিযাত্রার সূচনা করা সম্ভব। 21টি জেলার বা 22টা জেলার শুনছি এখন শিল্পকলা একাডেমি পুড়িয়ে দেওয়া হয়েছে বা আক্রান্ত হয়েছে। সেগুলো সচল ও পুনর্গঠনের লক্ষ্যে মহাপরিচালকের জরুরি ভিজিট ও পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই কাজে সর্বক্ষেত্রে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সংযুক্তি অতীব গুরুত্বপূর্ণ। এই যোগ সাধনে কি করণীয় তা সর্বাগ্রে নির্ধারণ করতে হবে। কেন্দ্রীয় শাখায় কনজারভেটরি স্থাপন করতে করে বহুমুখী শিক্ষণ, প্রশিক্ষণ, সৃজন কর্ম দ্রুত সূচনা করে জনগণের আস্থা ফেরাতে হবে। এই স্বল্প মধ্য দীর্ঘকাল মেয়াদী করণীয় এই 3 কাল পর্বে আমি আরো বিস্তারিত বলবো একটু পরে। একাডেমিকে নতুন দেশের আকাঙ্ক্ষা অনুযায়ী সচল করতে বস্তুত দরকার হলে সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তর। এই লক্ষ্য পূরণে মহাপরিচালকের দায় দায়িত্ব ক্ষমতা পদসোপান ও জবাবদিহিতা অবশ্যই পুনর্নির্ধারণ করতে হবে। ধন্যবাদ। এর সাথে আমি যেটা যোগ করতে চাই, যেটা আমাদের একাডেমিক স্টাফের সাথে আমরা দীর্ঘ আলোচনা করেছি, করে আমিও তাদেরকে জানিয়েছি স্বল্প মেয়াদে আমাদের লক্ষ্য 3টা। প্রথমত আমরা খুব পরিষ্কার করতে চাই আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, এবং আমি খুশি বা আমি অত্যন্ত আনন্দের সাথে জানাতে পারি যে একাডেমির সকল স্টাফ আমাদের এই চিন্তার সাথে একমত হয়েছে যে আমরা একেবারে দুর্নীতিমুক্ত স্বচ্ছ একটা অ্যাডমিনিস্ট্রেশন এখানে গড়ে তুলতে চাই, যেখানে কোনো ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগার উপরে কোনো পদায়ন কিংবা কোনোভাবে ট্রান্সফার করা যাবে না। একেবারে স্বচ্ছ, এবং সেই স্বচ্ছতার ভিত্তি হবে আমাদের বর্তমানে যে আইনটা আছে 79 আইন, এবং সেই আইনটা সংস্কার করে নতুন আরেকটা আইনের ব্যাপারে আমরা কাজ করব। সেই আইনটা নিয়ে যত শীঘ্রই সম্ভব কাজ করা হবে, এবং সেই আইনের 2টো জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানেও বলেছি, আরেকবার বলছি, তা হচ্ছে একটা পরিষদ। একাডেমির এই যে মহাপরিচালক পরিষদের নিকট একেবারে সব রকম প্রশ্নের জবাব দিতে বাধ্য। একাডেমি কি করবে না করবে এটা মহাপরিচালকের উপর নির্ভর করে না, নির্ভর করে পরিষদের উপরে। সেই পরিষদে একেবারে আমাদের আমলাতন্ত্র থেকে বাদ দিয়ে আমরা চাইবো, আমি প্রস্তাব করব সেখানে শিল্পীদের ব্যাপক অংশগ্রহণ থাকুক, এবং ছাত্রদের ভেতর থেকে কিংবা ইয়াঙ্গার জেনারেশন
অ্যাডমিনিস্ট্রেশনের ভেতর থেকে ব্যাপক অংশগ্রহণ থাকুক যতটা সম্ভব। আমি কিছু কিছু চিহ্নিত করেছি, আপনাদের কাছ থেকে মতামত চাইবো কারা এখানে থাকতে পারে, সেখানে সাংবাদিক থাকবে, কিন্তু পাবলিক ডোমেইনে আমাদের যত রকম চিন্তাবিদ আছেন, যত রকম সাংস্কৃতিক কর্মী আছেন, তাদের সম্মিলিত একটা ক্ষেত্র হবে এই আমাদের এই একাডেমির পরিষদ, এবং এই পরিষদই নির্ধারণ করবে একাডেমি কি করবে। এই যে এককভাবে কোনো ডিজি নির্ধারণ করবে না, পরিষদের সাথে আলোচনা করতে পারে, মহাপরিচালক নিজের চিন্তা দিতে পারে, সেই চিন্তার ভেতরে আলোচনা করে সর্বময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হবে ওই আমাদের পরিষদে। আমি এটাও চাইবো যে পরিষদের যে চেয়ারম্যান সেও যেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মতো না হয়, বরং একেবারে বাংলা একাডেমির মতো হয়। বাংলা একাডেমি যেভাবে একজন খুব গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছেন, তাকে যেমন করে ওখানে চেয়ারম্যান করা হয়, যেমন সিরাজুল ইসলাম চৌধুরী, অন্য কেউ হতে পারে, এটা হঠাৎ মাথায় আসলে বলে বললাম, যে কেউ হতে পারেন এরকম গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিত্ব, যিনি ওটা চেয়ারম্যান হবে। ওই ওখানে চেয়ারম্যান কোনো সেক্রেটারি কিংবা কোনো মন্ত্রী হবেন না, বাংলা একাডেমির যেরকম আইন আছে সেরকম। তো এইটা হচ্ছে প্রথম যে জায়গাটা আমরা ঠিক করতে চাই, সেটা হচ্ছে যে একেবারে খুব স্বচ্ছভাবে আইনের ভিত্তিতে, একেবারে প্রবিধানের ভিত্তিতে, যা নিয়ম আছে নিয়মের ভিত্তিতে আমাদের পুনরায় ঢেলে আমাদের যেই অ্যাডমিনিস্ট্রেশন আছে অ্যাডমিনিস্ট্রেশনটাকে নতুন করে সাজিয়ে সচল করা, এই যে প্রথম কাজ আমার। দ্বিতীয় কাজ হচ্ছে আর্থিক স্বচ্ছতা। এর জন্য আমাদের এখানটা ব্যবস্থা গ্রহণ করেছি, দরকার হলে আমরা আরও চাইবো, এবং এখানটা আমি ঘোষণা করেছি, আমার সাথে সবাই একমত হয়েছেন শিল্পকলা একাডেমির। আমি জয়েন করার আগে পর্যন্ত যা খরচ হয়েছে সব লেজের, যা খাতা আছে সব তালাবদ্ধ থাকবে, আমি সেক্রেটারি সাহেব জানেন, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়ে এদেরকে জানিয়েছি, আমাদের যে অ্যাকাউন্টস বিভাগকে জানিয়েছি। এবং গতকাল থেকে নতুন খাতা খোলা হবে এবং নতুন কাজ শুরু হবে। প্রত্যেকটা টাকার জন্য আমি সহ সব শিল্পকলা একাডেমির কর্মীরা দায়বদ্ধ জনগণের কাছে, এবং তারা একমত হয়েছেন, আমি একমত হয়েছে, আমরা একসাথে এটার ব্যাপারে একেবারে একাডেমির সকল স্টাফ এ ব্যাপারে একমত। ঠিক 3 নম্বর কাজ হবে আমাদের যত দ্রুত সম্ভব একাডেমিটাকে সচল করা, তার মানে নাচ, গান, আবৃত্তির এবং নাটকের কার্যক্রম শুরু করা। এই একাডেমির মূল লক্ষ্যই হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড। এই একাডেমির লক্ষ্য কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো দলের ঘাঁটি না, কিন্তু এটা করতে আমরা বাধ্য হয়েছি, কারণ অনেক রকম ধ্বংসাত্মক কার্যকলাপ ছিল আপনারা জানেন, এবং অনেক জায়গায় এমনকি পুলিশও দ্রুত পদক্ষেপ নিতে পারছেন না। এখন আজকে আসিফ নজরুল সাহেব আসবেন, কথা বলেছেন, আমরা কথা বলবো, উনি সরজমিনে দেখবেন। আমরা যত দ্রুত পারি, আমার তৃতীয় লক্ষ্য হচ্ছে একাডেমির সব মঞ্চ খুলে দেয়া, সব রিহার্সাল রুম খুলে দেয়া, এবং সব রকম জায়গা একাডেমির সঙ্গীত, নৃত্য, নাট্যের যত রকম বিভাগ আছে, সব চারুকলার সব বিভাগগুলো খুলে দিয়ে সেখানে শিল্পীরা যারা বসবেন, কাজ করবেন, তাদের সব রকম কাজের ক্ষেত্রটা তৈরি করে দেয়। এইটা আমার হচ্ছে প্রথম 3টা কাজ। এইটা একটু খালি গুছিয়ে নিতে পারলেই আমি বিভাগীয় পর্যায়ে আমি সফরে যাব। সেখানে গিয়ে আমি জানি কিছুটা, এবং তার সাথে কথা বলবো যে প্রতিটা জেলায় কি অনিয়ম আছে, কেন তারা কাজ করতে পারছে না। কিছু কিছু জায়গায় জেলায় যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেই অ্যাডমিনিস্ট্রেশন গন্ডগোল করে, হস্তক্ষেপ করে অনেক খেলে। আবার অনেক জায়গায় যেটা সাংস্কৃতিক কর্মীরা হস্তক্ষেপ করেন। আবার অনেক জায়গায় যারা জেলা কালচারাল অফিসার, তাদের ক্ষমতা খুব সীমিত, তারা কাজ করতে পারেন না, অনেক সময় খুব বুদ্ধি করে কাজ করেন, কিছু কিছু জায়গা আছে। এখন আমাদের আশু করণীয় যেটা, সেটা হচ্ছে ওই জেলা পর্যায়ে আমাদের যে কমিটি, পরিচালনা কমিটি, সেগুলো আরো শক্তিশালী করা যায় কিভাবে, কিছু পরিকল্পনা আমাদের আছে ওখানে, আরো বেশি স্টাফ দেয়া, সেটা বিষয়ে আরো কথা বলবেন। সেই স্টাফ দিয়ে এবং একটা আমাদের গঠনতন্ত্র তৈরি করা, যেন ওইখানকার কালচারাল অফিসার কিংবা ডেপুটি ডিরেক্টর যেই থাকুন না কেন জেলা পর্যায়ে, উনি যেন সচলভাবে কাজটা করতে পারে। আর কাজটা কি? কাজটা এই যে আমাদের দেশের ওই জেলা পর্যায়ে যত রকম আমাদের দেশজ সংস্কৃতি আছে, যত রকম উপেক্ষিত শিল্পী আছেন, সব রকম শিল্পী, চিত্রশিল্পী, আপনার পটুয়া, কিংবা যে কোনো রকম মৃৎশিল্পী, কিংবা যে কোনো রকমের আপনার নাট্যকার, কবি, গায়ক, যারা আছেন, দেশজ বিদেশি, যেভাবে গান করছেন, রবীন্দ্রনাথের গান করছেন, নজরুল গীতি করছেন, কিংবা ওয়াজ মাহফিল করছেন, ভালো একেবারে খোলা জায়গা, হাজার মালভূমির জায়গা, সকলের অধিকার আছে শিল্পকলা একাডেমির। এই কথাটাকে একটু আমার কনটেক্সটটা আগে থেকে পরেটা মনে রাখবেন। শিল্পকলা একাডেমি আমার চিন্তার জায়গা না। শিল্পকলা একাডেমি একটু আগে বলেছি, কোনো এক স্বৈরতান্ত্রিক চিন্তা, একজন শাসকের চিন্তা না। শিল্পকলা একাডেমি কোনো মন্ত্রীর চিন্তার জায়গা, এটা আপনাদের জায়গা। আপনারা বলবেন, আপনার মিডিয়ায় বলবেন, কোন জায়গায় কিভাবে দেখতে চান কথা বলবেন, আমরা সেগুলো নিয়ে দরকার হয় মাসে মাসে কথা বলবো, আলোচনা করবো আপনাদের সাথে। আর শেষ কথা যেটা বলতে চাই, আমরা কি খরচ করছি, কি পদক্ষেপ গ্রহণ করছি, সেটা সব ওয়েবসাইটে প্রকাশ করবো, যেন কারো কোনো দ্বিধা না থাকে খরচটা কোথায় হয়েছে।
জেলা পর্যায়ে কি খরচ হয়েছে, কোন শিল্পী আমাদের কোন অফিসার কোন খাতে কত টাকা খরচ করেছে, সব সবার কাছে পরিষ্কার থাকবে এবং সব জবাব এবং দায়বদ্ধতা জনগণের কাছে। এবং আমরা এটা অঙ্গীকার করেছি শিল্পকলা একাডেমির সব স্টাফ। আজকে কিছুক্ষণ আগে দুপুরে খাবার আগে একটা মিটিংয়ে সবাই ছিলেন যে আমরা একসাথে কাজ করব, সচেতন করব জনগণের এই প্ল্যাটফর্ম যেখানে হাজার মালভূমির সবার অধিকার আছে সব কথা বলার। খালি অধিকার একটাই নাই, আইন হাতে তুলে নেবেন না কেউ। আপনার কথা বলেন, আমরা পাল্টা কথা বলবো। আপনার যে যুক্তি আছে বলেন, আরেকজন আরেকটা যুক্তি দেবে, আরেকজন আরেকটা যুক্তি দেবে। এই হাজার 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 যুক্তি দিয়ে হাজার চিন্তার মিলমিশ করেই আপনাদের আমাদের নতুন চিন্তা হবে। আপনি একটা কথা বললেন, বিপক্ষে আমার আরেকটা বুদ্ধি আসবে, সেই বুদ্ধি দিয়ে আমি আরেকটা নাটক করবো, আরেকজন একটা গান করবে। এই সব কিছু উপস্থাপনের মাধ্যমে হাজার মানুষের হাজার চিন্তার প্রতিফলন এই শিল্পকলা করে সেইখানটা থেকেই উঠে আসবে আমাদের জাতীয় সংস্কৃতি কি হবে। ধন্যবাদ। এখন প্রশ্ন করেন। আগে একটু আস্তে, একটু আমি কথা শুনতে চাই, আপনারা সবাই শোনেন সব প্রশ্ন। এইখানে নিথর মাহবুব যেটা হলো স্যার, যে শিল্পকলা একাডেমির যে মিলনায়তনগুলো আছে, বিশেষ করে যে নাটকের মিলনায়তনগুলো, তো